ইব্রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মোহাম্মদপুর আইডিয়াল ডিগ্রি কলেজের পক্ষ থেকে আজকের অনলাইন ভিডিও ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। শুরুতে আমি আমার পরিচয় প্রদানের মাধ্যমে আজকে ক্লাস শুরু করব। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, প্রভাষক হিসাব বিজ্ঞান, মোহাম্মদপুর আইডিয়াল ডিগ্রি কলেজ, পার্বতীপুর, দিনাজপুর। তা আজকে আমাদের পাঠের শিরোনাম হলো হিসাবের বইসমূহ। গতদিনে আমরা আলোচনা করেছি জাবেদা কাকে বলে, জাবেদার শ্রেণীবিভাগ আর জাবেদা লিপিবদ্ধকরণ প্রক্রিয়া। তা গতদিনে আমরা জাবেদার সংজ্ঞা বলেছি। আমি জাবেদার সংজ্ঞা হলো কি, যে লেনদেনসমূহ সংঘটিত হওয়ার পর উত্তরপথ আকিলা পদ্ধতিতে ডেবিট ক্রেডিটের ভিত্তিতে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যা ও বিশ্লেষণ সহকারে লিপিবদ্ধ করার প্রক্রিয়াই হলো জাবেদা। আমরা জাবেদার সংজ্ঞা জানি, তবে আজকে আমরা করব একটা সৃজনশীল অঙ্ক শিখবো। আমরা আজকে সৃজনশীল অঙ্কের এখানে দেওয়া আছে শুরুতে যে মিস্টার সাকিব 2019 সালের পহেলা মার্চ তারিখে নগদ 50,000 টাকা, 20,000 টাকার আসবাবপত্র এবং 30,000 টাকা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ। এখানে বলা আছে 2019 মার্চের 2 তারিখে যে বাকিতে মাল ক্রয় হলো 10,000 টাকা। আবার দেওয়া আছে মার্চের 5 তারিখ ডাক কাটা চেকের মাধ্যমে মাল বিক্রয় হলো 5,000 টাকা। মার্চের 10 তারিখ অফিস ভাড়া প্রদান হলো 3,000 টাকা। মার্চের 15 নগদে মাল বিক্রয় 7,000 টাকা। আর মার্চের 25 তারিখে যে আছে অফিস কর্মচারীর বেতন প্রদান হলো 5,000 টাকা। করণীয় কি বলা আছে এখানে, যে সাকিবের প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। প্রারম্ভিক বলতে আমরা কি বুঝতেছি, যে শুরুতে যে মূলধনটা দিয়ে ব্যবসাটা শুরু করা হয়েছে সেটাই হলো তার প্রারম্ভিক মূলধন। তাহলে আমরা ক নম্বরটা বের করব। ক নম্বর, প্রারম্ভিক মূলধন নির্ণয়। আমরা ছকের মাধ্যমে করতে পারবো কিংবা এমনিতেও করতে পারবো, তবে ছকের মাধ্যমে করাই ভালো। তারিখ বিবরণ টাকা। এখানে আমাদের 1 তারিখে বলা আছে কি, যে নগদ 50,000 টাকা, 20,000 টাকার আসবাবপত্র এবং 30,000 টাকা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তাহলে এই যেটা দিয়ে ব্যবসাটা আরম্ভ করা হয়েছে, শুরু করা হয়েছে, সেটাই হলো আমাদের প্রারম্ভিক মূলধন। তাহলে এখানে 2019 মার্চ 1 তারিখ নগদ এখানে বলা আছে নগদ কত টাকা, 50,000। আবার কি বলা আছে, যে আসবাবপত্র 20,000। আর কি বলা আছে এখানে, যে ব্যাংক ঋণ 30,000 টাকার ব্যাংক ঋণ। তাহলে 30,000 টাকা হলো ব্যাংক ঋণ। আমার ব্যাংক ঋণটা কখনো আমাদের মূলধন হয় না, ঋণ কখনো মূলধন হবে না। তো এই দুটাই হলো আমাদের এখানে প্রারম্ভিক মূলধন 70,000 টাকা। আমাদের ক নম্বরে আনসার উত্তর এখানে আমরা পেয়ে গেছি, যে এখানে বলা আছে সাকিবের প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। তাহলে আমরা করলাম যে নগদ 50,000 আর হলো আসবাবপত্র 20,000, আরও 30,000 টাকা দেওয়া আছে, সেটা হলো ব্যাংক থেকে ঋণ। তা ঋণ কখনো আমাদের মূলধন হতে পারে না। যদি আমরা এটা এভাবে করতে পারবো কিংবা আরেকভাবে করতে পারবো, তো এটা করলাম। লেখার পর লিখবো এখানে ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ 30,000। লেখার পর আমরা কি লিখবো, যে 50 আর হলো 20 70 আর 30 হলো 1 লক্ষ। 1 লক্ষ লিখবো। লেখার পর মাইনাস ব্যাংক ঋণ
30,000 টাকা। তাহলে আমাদের ওই 70,000 টাকায় অ্যান্সার আসবে। আমরা দুইভাবে এই অঙ্কটা করতে পারবো। ক নম্বর এভাবে করতে পারবো, কিংবা যদি ব্যাংক ঋণটা না লিখি শুধু 50,000 আর 20,000 70,000 সেটাও করতে পারবো। তাহলে আমরা এখানে পাইলাম কি, যে প্রারম্ভিক মূলধন। আচ্ছা, এই অঙ্কে যদি আবার বলতো যে প্রারম্ভিক কথাটা যদি না থাকতো, লেখা থাকতো যে মূলধন নির্ণয় করো, জনাব সাকিবের মূলধন নির্ণয় করো, তখন কিন্তু প্রারম্ভিক হইতো না। তখন প্রারম্ভিক অর্থাৎ সমস্ত মাসের অঙ্কটায় কত টাকা তার মূলধন আছে, অর্থাৎ বেশি হলো না কম হলো, সবটা এখানে বের করতে হইতো। তা আজকে আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করা শিখব। এরপরে আমরা খ নম্বরে আসব। এরপরে আমরা খ নম্বরে আসবো। খ নম্বর এখানে বলছে যে জাবেদা দাখিলা দাও। তাহলে আমরা জাবেদার ছক এর আগে করছি, আমরা জানি, তারপরেও দেখাচ্ছি। এখানে হলো তারিখ, বিবরণ, এখানে হলো কি খতিয়ান, পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট। ডেবিট ক্রেডিট এটা হলো আমাদের জাবেদার ছক। উপরে লিখবো আমরা যে জনাব সাকিবের, জনাব সাকিব এর জাবেদা বই। তাহলে এখানে শুরুতে আমরা করব কি, যে 2019 মার্চের 1 কি কি আছে, নগদ। ব্যবসা প্রতিষ্ঠান কি কি পাইল, এখানে ব্যবসা প্রতিষ্ঠান পাইল আমাদের নগদ 50,000 টাকা, আসবাবপত্র নগদান হিসাব, আসবাবপত্র হিসাব পাইল 20,000, ব্যাংক ঋণ 30,000, মূলধন হিসাব। মূলধন এর আগে আমরা কত পাইছি, যে মূলধন ছিল আমাদের 70,000, আর বাকি 30,000 টাকা হলো ব্যাংক ঋণ। তাহলে এখানে আমাদের ডেবিটে যত টাকা অ্যামাউন্ট হবে ঠিক তত পরিমাণ টাকা আবার ক্রেডিটেও হবে, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিটের টাকা হবে সমান। আচ্ছা, এখন গত ক্লাসে আমরা বলেছি যে হিসাবের শ্রেণীবিভাগ 5টা দিয়েছি, যে 5টা শ্রেণীবিভাগ কি, সম্পত্তি, ব্যয়, আয়, দায়, আর হলো মালিকানা সত্ত্ব। আমরা এর আগে শিখছি যে সম্পত্তি বৃদ্ধি পাইলে কি হয়, হ্রাস পাইলে কি হয়, সব আমরা জানছি। তা আজকে এখানে নগদ, এই যে নগদ টাকাটা বৃদ্ধি পাইল, এটা আমাদের শ্রেণীবিভাগের কোনটার উপর প্রভাব বিস্তার করতেছে। নগদটা হলো আমাদের কি, সম্পত্তি আমাদের বৃদ্ধি পাইলে কি হয়, ডেবিট হয়, এই জন্য সেটা এখানে ডেবিটে পড়ছে। পাশাপাশি আসবাবপত্র তো আমরা ব্যবসা প্রতিষ্ঠান পাইলাম, এই আসবাবপত্রটা আমাদের বৃদ্ধি পাইল, সেই জন্য আসবাবপত্রটাও কি হলো, ডেবিট হলো। ব্যাংক থেকে ঋণ নিয়ে মালিক আমাদেরকে ব্যবসা প্রতিষ্ঠানে টাকা দিচ্ছে, তা মালিক যেভাবেই আমাদেরকে টাকা দিক না কেন, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা বাড়ছে, এই জন্য ব্যাংক ঋণটাও আমাদের এখানে কি হলো, ব্যাংক ঋণটা এখানে ব্যাংক ঋণ তো হবে না, এখানে হবে এখানে হলো 50, 38, 80,000 টাকা। অর্থাৎ ব্যাংক ঋণ করে যেটা মালিক দিছে আমাদেরকে, সেটাও আমাদেরকে নগদ টাকা দিছে। তাহলে আমাদের এখানে সেই নগদ টাকাটাও আমাদের কোথায় অন্তর্ভুক্ত হলো, নগদানের মাঝে অন্তর্ভুক্ত হলো। অর্থাৎ তার নিজস্ব টাকা হলো 50,000, আর ব্যাংক থেকে ঋণ করে দিচ্ছে এখানে 30,000, টোটাল টাকা হলো আমাদের তাহলে 80,000, আর আসবাবপত্র পাইলাম আমরা 20,000।
এখন মূলধনে গেল 70,000, যেহেতু এখানে 50,000 আর 20,000 আসবাবপত্র তার নিজস্ব, এই জন্য হলো 70,000 টাকা মূলধন, আর বাকি 30,000 টাকা আমাদের হলো ব্যাংক ঋণ। তাহলে ক নম্বরে আমাদের মার্চের 1 তারিখে শেষ। এখন 2 তারিখে আমরা আসবো। মার্চের 2 তারিখ এখানে বলা আছে বাকিতে মাল ক্রয়। ক্রয় মানেই ব্যয়, আমরা জানি। তাহলে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট কত টাকা? 10,000। আর হলো প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব 10,000 টাকা। আমরা এর আগে শ্রেণী বিভাগে জানছি, হিসাবের শ্রেণী বিভাগে, যে ক্রয় করলে কি হয়? ব্যয় হয়, এবং ব্যয় যখন বৃদ্ধি পাবে, ব্যয় বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। তাহলে আমাদের ক্রয় হিসাব এখানে ডেবিট। আর যেহেতু আমরা এখানে বলা আছে বাকিতে, বাকিতে মাল ক্রয়, টাকা আমরা এখনো পরিশোধ করি নাই, তাহলে আমাদের কি পাইলো? দায় বৃদ্ধি পাইলো। দায় বৃদ্ধি পাইলে আমাদের কি হয় বলা আছে শ্রেণী বিভাগে, যে দায় বৃদ্ধি পাইলে আমাদের ক্রেডিট হয়। এই জন্য প্রদেয় হিসাব ক্রেডিট। যদি আমরা বাকিতে কিনি, মানুষ আমাদের কাছে যদি টাকা পায়, সেটাকে আমরা বলতেছি প্রদেয় হিসাব। আর আমরা যখন মানুষের কাছে টাকা পাবো, সেটাকে বলতেছি আমরা প্রাপ্য হিসাব। তাহলে যেহেতু আমরাই কিনছি, তাহলে আমাদের কাছে টাকা পাবে, এই জন্য এটা হলো কি? প্রদেয় হিসাব ক্রেডিট। এরপরে আমরা আসব 10 তারিখ, অফিস ভাড়া প্রদান 3,000 টাকা। অফিস ভাড়া প্রদান, তাহলে কি দিচ্ছি আমরা এখানে? ভাড়া, ভাড়া হিসাব কত? 3,000। এই যে আমরা ভাড়া দিলাম, ভাড়া দেওয়ার ফলে আমাদের কি হলো? ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা কমে গেল। তাহলে নগদান হিসাব, তাহলে যদি আমরা হিসাবের শ্রেণী বিভাগে আসি, তাহলে আমরা এখানে ভাড়া যদি ভাড়া যেহেতু আমরা পরিশোধ করছি, সেটা আমাদের ব্যয়। ব্যয় বৃদ্ধি পাইলে কি হবে? ডেবিট হবে। এবং আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের যে নগদ টাকা কমলো, অর্থাৎ আমরা যে ভাড়া প্রদান করলাম, নগদ টাকা আমাদের কমে গেল, নগদটা হিসাবের কোন শ্রেণী বিভাগের মধ্যে পড়ে? সম্পত্তির মধ্যে পড়ে। সম্পত্তি যখন আমাদের কমে যাবে, হ্রাস পাবে, তখন সেটা কি হবে? ক্রেডিট হবে। এই জন্য এখানে ক্রেডিটে পড়ছে। এরপরে আছে কি এখানে? 15 তারিখ, নগদে মাল বিক্রয়। 15 তারিখ নগদে মাল বিক্রয়, তাহলে নগদান হিসাব, নগদান হিসাব কত টাকা বিক্রয় করছি? 7,000। বিক্রয় হিসাব 7,000। তাহলে এখানে কোন শ্রেণী বিভাগের মধ্যে পড়তেছে? যেহেতু আমরা নগদে মাল বিক্রয় করছি, তাহলে নগদে মাল বিক্রয়ের ফলে আমাদের কি হলো? ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা বৃদ্ধি পেল। বৃদ্ধি পাওয়ার ফলে কি হলো? যে সম্পত্তি আমাদের কি হলো? বৃদ্ধি পাইল। সম্পত্তি বৃদ্ধি পাইলে কি হয়? ডেবিট হয়। পাশাপাশি আমরা যে বিক্রয় করলাম, বিক্রয়ের মাঝে কি অন্তর্ভুক্ত আছে? মুনাফা, যেটাকে আমরা ইংরেজিতে বলতেছি প্রফিট। এই প্রফিট অন্তর্ভুক্ত থাকার কারণে আয় বৃদ্ধি। আয় হলো আমাদের, এই আয় বৃদ্ধি পেলে কি হয়? আয় বৃদ্ধি পেলে হবে ক্রেডিট। এরপরে আমরা আসবো 25 তারিখ। 25 তারিখ 25 তারিখে বলা আছে অফিস কর্মচারীর বেতন প্রদান হলো 5,000 টাকা। তাহলে আমরা কি দিলাম এখানে? বেতন দিলাম। তাহলে বেতন হিসাব, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 7,000 না 5,000। তাহলে এখানে এই লেনদেনটি কোন হিসাবের শ্রেণীবিভাগের মধ্যে পড়ছে? যে অফিস কর্মচারী বেতন প্রদান। বেতন আমরা দিলাম ব্যবসা প্রতিষ্ঠান থেকে, বেতন দেওয়ার ফলে আমাদের কি হলো? ব্যয় বৃদ্ধি পাইল। ব্যয় বৃদ্ধি পাইলে কি হবে? আমাদের জানা আছে শ্রেণী বিভাগে যে ব্যয় বৃদ্ধি পাইলে এখানে কি হবে? ডেবিট হবে। এবং আমরা বেতন যে দিলাম, ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের কি কমলো? নগদ টাকা কমলো। নগদ টাকা হলো আমাদের সম্পত্তি। সম্পত্তি যখন কমে যাবে তখন কি হবে? ক্রেডিট হবে। এই জন্য এখানে ক্রেডিটে বসছে। তা আমাদের খ নম্বরে ছিল জাবেদা দাখিলের দাও। তাহলে আমরা জাবেদা এখানে করলাম, জাবেদা পাইলাম। এরপরে আমরা যেটা করব সেটা হলো গ নম্বর, যে বিক্রয় হিসাব প্রস্তুত করো। বিক্রয় হিসাব অর্থাৎ খতিয়ান, খতিয়ান করব আমরা, অর্থাৎ খতিয়ান করব। এইটা মিশাই দেই আমরা,
দেওয়ার দরকার নেই। এখানে তারিখ দিলে 2019 মার্চের 1 তারিখ। এটা হলো মার্চের 2, এটা হলো মার্চের 10। এরপরে আমরা খতিয়ান করব। খতিয়ানের আমরা ছক করি একটা। জায়গার শর্ট এখানে লিখলাম আমরা তারিখ, বিবরণ, এটা হলো ডেবিট, ক্রেডিট, এটা হলো ব্যালেন্স, ব্যালেন্স, ডেবিট, ক্রেডিট। আমাদের গ নম্বরে বলা ছিল বিক্রয় হিসাব প্রস্তুত করা। আমরা এখানে লিখব বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব। তা আমাদের খতিয়ান করতে হবে জাবেদা থেকে। তো এখানে জাবেদা এখানে আমাদের দেখতে হবে যে কোথায় কোথায় এখানে বিক্রয় আছে, সেটা আমাদের দেখতে হবে যে বিক্রয় এখানে কোথায় আছে। এই বিক্রয় একটাই আছে এখানে, আর কোথায় কিন্তু এখানে বিক্রয় নেই। এই বিক্রয়টা কত তারিখে আছে? যে 2019 সালের মার্চের 15 তারিখে। 2019 মার্চের 15 তারিখ আমরা এখানে বিক্রয় নিলাম। আমরা খতিয়ান করার সময় আমরা করব কি, যে বিক্রয় হিসাবে যখন আমরা খতিয়ান করব বিক্রয়টা উপরে লিখব, কিন্তু এইখানে যখন বসাবো তখন বিক্রয়ের অপোজিট যে জাবেদাটা সেটা আমরা এখানে লিখব। এখানে এই বিক্রয়টা কি ক্রেডিট, কিন্তু ক্রেডিট কি দেওয়া হলো? ডেবিট হলো কি ছিল? এখানে নগদান। আমরা এখানে লিখব নগদান হিসাব, নগদান হিসাব। নগদান হিসাব কত টাকা আছে এখানে? বিক্রয় ডেবিট না ক্রেডিট? বিক্রয় হলো ক্রেডিট, যেহেতু আমরা বিক্রয়ের খতিয়ান করতেছি, তাহলে বিক্রয় হিসাবটা কোথায় আছে? আমাদের ক্রেডিটে আছে, এই জন্য ক্রেডিট পাশে বসাইতে হবে। ক্রেডিট হলো কত টাকা? 7,000। 7,000। এই ব্যালেন্সে আবার কোথায় বসবে? ক্রেডিট পাশে বসবে 7,000 টাকা। আর কি এখানে বিক্রয় আছে? আর কোনো বিক্রয় নেই। তাহলে আমাদের খতিয়ান এইখানেই হয়ে গেল, ক্লোজ। তা আমরা এখানে খতিয়ানও পাইলাম। তাহলে আজকে আমাদের প্রশ্ন ছিল সৃজনশীলে যে ক নম্বরে ছিল প্রারম্ভিক মূলধন নির্ণয়। আমরা প্রারম্ভিক মূলধন প্রথমে নির্ণয় করছি। এরপরে ছিল জাবেদা দাখিলে দাও। খ নম্বরে আমরা জাবেদা দাখিলে করছি। গ নম্বরে ছিল আমাদের যে বিক্রয় হিসাব প্রস্তুত করা। আমরা বিক্রয় হিসাব অর্থাৎ বিক্রয়ের যে খতিয়ান, সেই খতিয়ানটা আমরা এখানে প্রস্তুত করলাম। এর পরের দিন আমরা খতিয়ান সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। তোমরা আজ এই পর্যন্তই। তোমরা একটু ভালো করে দেখবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।